যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু এস আলমের সাথে তার ব্যবসায়িক পার্টনার, কিন্তু তিনি তাদের শেয়ার হোল্ডিং আছে, এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। আওয়ামী লীগ আমলে বিএনপি যারা নির্বাচিত মেয়র ছিল, আওয়ামী লীগ তাদেরকে বসতে দেয় নাই, তালা মেরে দিয়েছে এবং তাদেরকে আদালত ব্যবহার করে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এখান থেকে বিএনপির একটা উপলব্ধি ছিল যে ওই দেখবেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতির 11 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে, আমরা কখনো মৃত্যু এবং আদালতজনিত কারণ ছাড়া, মৃত্যুজনিত কারণ এবং আদালতের রায় এই দুটো ছাড়া কখনো আমরা প্রশাসক নিয়োগ দেব না স্থানীয় সরকারগুলোতে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আমরা কখনো কলমের এক খোঁচে অপসারণ করবো না, এটা তাদের কমিটমেন্ট, কারণ তারা আওয়ামী লীগের ভুক্তভোগী। এখন তারা যে অধ্যাদেশগুলোকে আইন করেছে স্থানীয় সরকারে, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেখানে তারা এই ক্ষমতা রাখছে, ওই যে অধ্যাদেশ যেটা সেটাকে হুবহু এভাবে, তখন তো একটা বিশেষ পরিস্থিতি ছিল, আওয়ামী লীগের পলাতক স্থানীয় প্রতিনিধিদেরকে সরানোর জন্য একটা অধ্যাদেশ করতে ছিল সরকারকে। আপনি সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিলেন, আর এই অধ্যাদেশটাতে যেখানে জনপ্রতিনিধি যাদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তাদেরকে আপনি কোনো কারণ দেখানো ছাড়া বিনা কারণে মানে অপসারণ করতে পারবেন, সেই ক্ষমতা আপনি আপনার কাছে রাখছেন। এই যে নতুন যেটা আইন হয়েছে, এই আইন কিন্তু পাশ হয়ে গেছে এবং এটা তাদের সরাসরি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং 31 দফা এটার সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়াও বাংলাদেশের সংবিধানের 59 ধারার এটার লঙ্ঘন, কারণ 59 অনুচ্ছেদে বলা আছে আমরা একটা স্থানীয় পর্যায়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থাকবে। তো আপনি যদি জনপ্রতিনিধিকে সরিয়ে দিয়ে সেখানে যদি প্রশাসক বসান, এটা তো বেসিক ডেমোক্রেসি আইয়ুবের সেই জায়গায় চলে গেল। কিন্তু বিএনপি কেন এটা করলো? জবাবদিহির যতগুলো অধ্যাদেশ ছিল যেগুলোতে নির্বাহী বিভাগকে আরও স্বচ্ছ হতে হতো বা আরও বেশি তারা আপনার একটু অ্যাকাউন্টেবল হতো জনগণের কাছে, সেই সমস্ত অধ্যাদেশকে তারা আউটরাইট রিজেক্ট করে দিয়ে যেই অধ্যাদেশটা তাদের ক্ষমতা বৃদ্ধি করছে সেই অধ্যাদেশটাকে তারা আইনে পরিণত করেছে। এটা গেল একটা। এর পাশাপাশি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে তারা আইনে সংশোধন করে আইনে পরিণত করেছে। প্রথমে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে চায় না, ল্যাপস করে দিতে চেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যখন বিবৃতি দিল এই 2 দিন আগে, তখন তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটাকে আইনে পরিণত করলো, কিন্তু রাতের অন্ধকারে তারা যে কাজটা করেছে এখানে এমন একটা সংশোধনী এনেছে, এর ফলে এস আলম সহ যারা ব্যাংক লুটেরা যারা ছিল মালিক, তারা আবারও ব্যাংকিং খাতে ফিরে আসবে। এবং আপনি জানেন যে মনসুর সাহেবের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল 5টা ব্যাংকে মার্জ করা, করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা। এখন এই মার্জিংটা ভেঙে গেল এবং সরকার কিন্তু এই সমস্ত ব্যাংকে 35,000 কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে। ফলে এই যে যারা লুটপাট করেছিল ব্যাংকে তাদেরকে তো কোনো শাস্তির আওতায় আনা গেলই না, বরং সরকারের এই 35,000 কোটি টাকা তারা এখন আবার পাবে। মানে এটা একটা এক ধরনের আপনি বেইল আউট করলেন তাদেরকে, যেটা ছিল তা আগের সরকারের উদ্যোগ ছিল এক ধরনের বিনিয়োগ হিসেবে দেখা, যে আমরা আবার ব্যাংকগুলোকে গড়ে তুলবো এবং যারা ইতিপূর্বে এই মানে পদ্ধতিগতভাবে ব্যাংক খাতে লুটপাট করেছে তাদেরকে আর ব্যাংকিং খাতে ঢুকতে দেবো না। আপনি তাদেরকে একটা সংশোধনী করে তাদেরকে ঢোকার ব্যবস্থা করলেন, এরা ওই সরকারের ওই 35,000 কোটি টাকায় পেলো। আপনি বলেছেন 2 বছরের মধ্যে তাদেরকে এটা শোধ করতে হবে, কিন্তু আমরা জানি যে তারা আসলে 2 বছরের মধ্যে শোধ করবে না। তারা হচ্ছে এটা 10-15 বছর আবারও লুটপাট, আবারও খাই করে তারপর আবারও তারা এখান থেকে সরে পড়বে। তো এইটা আপনি কেন দিলেন? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে আপনি এবং যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু এস আলমের সাথে তার ব্যবসায়িক পার্টনার, কিন্তু তিনি তাদের শেয়ার হোল্ডিং আছে, এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। তো পুরো জিনিসটা যদি আপনি দেখেন